ওকে। তো এই যে এটা আছে তোমার দ্বিতীয় এবং সে- তৃতীয় পাত্রের দ্রবণ। আচ্ছা, এখানে এই যে এই তুল্য ঘনমাত্রা এবং তুল্য এই পরিমাণ, এগুলা তুল্য সংখ্যা কি এবং তুল্য ভর কি, এগুলো আশা করি মনে আছে। এগুলো মনে আছে না? এটা আমরা কার ক্ষেত্রে ইউজ করতাম? এগুলো আমরা ইউজ করতাম নর্মালিটির ক্ষেত্রে। Okay. তো এইটা, এটা জারক, এটা বিজারক। আমরা শুরুতে কোন বিক্রিয়াটা লিখতাম? বিজারণ বল। বিক্রিয়া। হ্যাঁ, প্রথমে লিখতে হবে বিজারণ অর্ধ বিক্রিয়া। ওকে, তো প্রথমে লিখতে হবে বিজারণ অর্ধ বিক্রিয়া। সো এটা আমরা দর্শকায়ন ছাড়া যদি লিখি, এবং এটা অলমোস্ট মুখস্থই হয়ে যাবে। এইখানে 14টা S প্লাস আসবে, এটা বোঝাই যাচ্ছে। আর 6টা ইলেকট্রন ক্রোমিয়ামের জন্য। এখানে 7। এরকম না রিয়াকশনটা ডাইক্রোমেটের জন্য? হ্যাঁ। এরকম। আর এরপরে হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। আচ্ছা, তো জারণ অর্ধ বিক্রিয়া এটা তো নর্মাল, জাস্ট Fe2 প্লাস একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3 প্লাসে পূর্ণত হবে 1, এটা 2, সো এটা হবে 1 + 2 × 6। ওকে, সো 1 নম্বর সমীকরণের বাম সাইডটা লিখি। 14, 14 হাইড্রোজেন, 6 ইলেকট্রন। এরপর 2 নম্বর সমীকরণের, আচ্ছা এখানে ইলেকট্রন লিখে তো লাভ নাই, কারণ একটা প্লাস একটা মাইনাস ওইটা আলটিমেটলি চলে যাবে। এরপরে হচ্ছে 6 দ্বারা গুণ করলে এটা হবে 6টা Fe2 প্লাস। এরপর এটা ডান সাইড 2Cr3 প্লাস 7 পানি। আর এইখানে হচ্ছে যে 6 দ্বারা গুণ করলে 6Fe3 প্লাস এটা হবে। ওকে, 6Fe3 প্লাস এটা হবে। এখন এইখানে দর্শক আয়ন, আচ্ছা দর্শক আয়ন অ্যাড করলে এখন এগুলো বলো দেখি। এখানে পটাশিয়াম যোগ হবে, পটাশিয়ামটা। K2Cr2O7, এইখান থেকে 7টা 7 সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড। আর এইখানে আবার তোমার ফেরাস সালফেট অ্যাড হবে। হুম। এখন তো এখানে বোঝাই যাচ্ছে এটা Cr2SO4 3 হবে, এবং এখানে যেহেতু অলরেডি Cr2, সো এর সহগ যে 2 এখানে আছে এটা দেওয়ার দরকার নাই। পানি, এখানে হবে Fe3, সরি Fe2SO4 3। আর কি অ্যাড হবে? আর হচ্ছে পটাশিয়াম সালফেট। ওকে, আর কিছু কি আছে? না, আর কিছু তো নাই মেবি, এগুলাই। এটা না, সয়, ফেরাস সালফেট, পানি, সালফিউরিক অ্যাসিড, ফেরাস, ক্রোমিয়াম, পটাশিয়াম, হ্যাঁ। সো এটাই অ্যান্সার। সো এটা এখানে তোমার গ নম্বরে দেখাইতে বলছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা। উদ্দীপকের প্রথম এবং তৃতীয় দ্রবণের সাহায্যে তৃতীয় দ্রবণে আয়রনের পরিমাণ নির্ণয় করো। উম প্রথম এবং তৃতীয় পাত্রের দ্রবণের সাহায্যে তৃতীয় পাত্রের আয়রনের পরিমাণ। আচ্ছা ধরো এগুলো এখানে মুছে দিচ্ছি।
আচ্ছা, এই ম্যাথটা মানে আমরা কিভাবে করব মূলত, যে প্রথম এবং দ্বিতীয় পাত্রের দ্রবণের সাহায্যে আহ, তৃতীয় পাত্রের আয়রনের পরিমাণ, আমরা এটা এটা কিভাবে করব? আচ্ছা, এখন এই যে উম, এটা তো প্রথমে প্রথম এবং দ্বিতীয় পাত্রের সমতা আমরা যদি করি, তাহলে এইখানে উম, তুল্য ঘনমাত্রার এবং তৃতীয় পাত্রের তুল্য পরিমাণ ফেরাস সালফার। আচ্ছা, আগে প্রথম এবং দ্বিতীয় পাত্রের সাহায্যে যেহেতু বলছে, তো আগে আমরা প্রথম এবং দ্বিতীয়টার জন্য আগে সমতা করি, দেন একটা ওয়ে ফাইন্ড আউট হবে। ওকে, সো এখন প্রথম এবং দ্বিতীয় পাত্রের জন্য আমরা যদি রিয়াকশনটা লিখি, এটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয়। সো A2 Cr2O7 H2 C2O4। এখন দেখো তোমার তো প্রথম এবং দ্বিতীয় পাত্রে কিন্তু কোনো আহ, মাধ্যমের হিন্ট দেওয়া নাই যে এটা ক্ষারীয় মাধ্যমে হবে নাকি অম্লীয় মাধ্যমে হবে। বাট এখন যেহেতু এই যে প্রথম এবং দ্বিতীয় পাত্রের দ্রবণ আমাদের তৃতীয় পাত্রের আয়রন বের করার কাজে আমরা ইউজ করব, সো তৃতীয় পাত্রটা যেহেতু অম্লীয়, সো প্রথম এবং দ্বিতীয় পাত্রের মিশ্রণ তৃতীয় পাত্রের জন্য ইউজ করলে এটাও মূলত অম্লীয় হয়ে যাবে। সো এই মিডিয়ামটাও হবে অ্যাসিডিক। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, এখন এখানে তো বোঝাই যাইতেছে এটা হচ্ছে জারক, এটা কি, এটা হচ্ছে বিজারক। তো সেম জিনিস এখানে বারবার আসে। সো এটা হচ্ছে 14টা ইলেকট্রন, সরি 14টা হাইড্রোজেন আর 6টা ইলেকট্রন, আর এটা হবে 2টা ক্রোমিয়াম 3+ আয়ন আর 7টা পানি। আর এই যে H2C2O4, এটা তোমার C2O4 থেকে তোমার কিসে পরিণত হবে? কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, এটা আছে C2O4 2-। আমি যদি দর্শক হয় অর্থাৎ হাইড্রোজেন ছাড়া লিখি, তাহলে এখানে 2- আসবে যেহেতু H2 ছিল। ওকে, সো এটা আমার পরিণত হচ্ছে কার্বন ডাই অক্সাইড। সো এখন এইখানে হিসাব করো, অক্সিজেনের -8, সো এইখানের এটার ওভারঅল যোজনী হচ্ছে -2, সো এটা হইতে হবে +6। তাহলে +6 মানে একটার জন্য 3, একটার জন্য 3, এইখানে -4, এইখানে +4। সো 3 থেকে 4 হইছে মানে একটা কার্বন একটা ইলেকট্রন ত্যাগ করছে, এখানে কার্বন আছে 2টা, তাহলে মোট ইলেকট্রন ত্যাগ হবে কয়টা? 2টা। তো এইসব জিনিস এগুলা ভালোভাবে খেয়াল করে পরীক্ষায় লিখবা। ওকে, তো এখন এখানে কি করা লাগবে? হুম, এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, 1+2 × 3। সো বাম দিকে Cr2O7 2- হাইড্রোজেন, ইলেকট্রন তো বাদ যাবে, 3 C2O4 2-। এখানে হবে 2 Cr3+, এখানে 7 পানি। হুম, আর এর সাথে তো 2 গুণ হবে, এখানে 2টা কার্বন ডাই অক্সাইড আসবে, সরি 2টা আসবে কেন, এখানে তো আসবে 3টা না। আচ্ছা দাঁড়াও, এই যে আমরা যদি এখানে তোমার শুরুতেই যদি একটা সমতা করে নিতাম, এখন শুরুতে সমতা করা বলতে এই যে এখানে কার্বন ডাই অক্সাইডের রিয়াকশনটা এখানে খেয়াল করো, এখানে কার্বন আছে 2টা, অক্সিজেন 4টা, সো আমরা যদি এখানে আগে একটা 2 দিয়ে নেই, তাহলে এখানে অলরেডি কার্বন এবং অক্সিজেন সমতা হয়ে যায়।
আর আমাদের 2 নম্বর সমীকরণ যেহেতু 3 দ্বারা গুণ, সো বাম দিকে হবে 3C2O4 2 মাইনাস 6টা ইলেকট্রন তো বাদ যাবে, আর এটা হবে 3 × 2 = 6টা কার্বন ডাই অক্সাইড। ওকে, তো এটা তুমি শুরুতেই সমতা করে নিতে পারো। আচ্ছা, তো এখন দর্শক আয়ন যোগ করার পর এটা কিরকম হচ্ছে, K2Cr2O7। ওকে, এখন এই জিনিসটা ভালোভাবে খেয়াল রাখতে হবে যে যখন তোমার এখানে হাইড্রোজেন আছে, এবং এখানে এমন একটা যৌগ আছে, যেমন যদি H2O2 থাকে, H2S থাকে, H2C2O4 থাকে, এই টাইপের যেগুলা বিজারক আছে, তো তাদের ক্ষেত্রে তোমার দর্শক আয়ন হিসেবে কে যুক্ত হবে? হাইড্রোজেন যুক্ত হবে। সো এই টাইপের তোমার যদি বিজারক থাকে, আগে তুমি সেইটা লিখবা। এখন মানে এটা কেন লিখতে বলতেছে আগে, এখন তুমি যদি এখানে আগেই 14টা হাইড্রোজেন দেখে 7টা সালফিউরিক অ্যাসিড দিয়ে দাও, এর সাথে তো 2টা হাইড্রোজেন অ্যাড হইতে হবে একটার সাথে, আর এর এর সামনে আছে 3। তার মানে এখানে তোমার অলরেডি তোমার এখানে এক্সট্রা কিন্তু 6টা হাইড্রোজেন চলে আসছে না। সো এইটা তোমার যে হাইড্রোজেন যুক্ত হবে এমন বিজারক গুলাকে আগে লিখবে, দেন এখন এখানে এই কয়টা হাইড্রোজেন বাকি থাকে, 6টা অলরেডি যুক্ত হয়ে গেছে, 8 থেকে 8টা। সো 8টার জন্য এখন সালফিউরিক অ্যাসিড আসবে 4টা। সেই জন্য যেগুলো বিজারকে হাইড্রোজেন থাকবে, তুমি আগে সেইগুলো লিখবে, তারপর হাইড্রোজেন সংখ্যা বিয়োগ করে দেন ওই হিসেবে সালফিউরিক অ্যাসিড অ্যাড করতে হবে। ওকে, এখন এটা কি হবে? এটা হচ্ছে ক্রোমিয়াম সালফেট, এটা হচ্ছে পটাশিয়াম সালফেট। আচ্ছা, এরপরে তো পানি আছে, এরপরে কার্বন ডাইঅক্সাইড। সো এইখানে এই ক্রোমিয়াম ছিল, ওই জন্য আমরা সালফেট অ্যাড করছি, আর যেহেতু পটাশিয়াম একটা ধাতু, সো এক্সট্রা করে আরেকটু পটাশিয়াম সালফেট অ্যাড হবে। আচ্ছা, প্রথম এবং দ্বিতীয় পাত্রের, আচ্ছা এখন তৃতীয় পাত্রের আয়রনের পরিমাণ। হুম, হুম, এখন এখন একটা জিনিস, এখন আমাদের এই প্রথম এবং দ্বিতীয় পাত্রের রিয়াকশনটা আসলে কি জন্য লাগলো? এখন একটা জিনিস এই যে এখানে খেয়াল করো, আমরা তো তোমার খ নম্বর থেকে পটাশিয়াম ডাইক্রোমেট এবং ফেরাস সালফেটের মধ্যে যে সম্পর্কটা, আমরা কিন্তু সেইটা বের করছিলাম কিন্তু। এখন এইখানে তোমার এই যে তুমি এখানে উদ্দীপকটা খেয়াল করো, 20 ml 0.1 লিটার H2C2O4 দ্রবণ, তোমার এর জন্য মোল সংখ্যা নির্ণয় করার জন্য পুরোপুরি ইনফরমেশনটা এখানে দেয়া আছে। এটা এখন এই যে আমি H2C2O4 এর সাথে পটাশিয়াম ডাইক্রোমেটের সম্পর্ক ইউজ করে তুমি যদি পটাশিয়াম ডাইক্রোমেটের মোল সংখ্যা বের করতে পারি, তারপরে আবার পটাশিয়াম ডাইক্রোমেটের এবং ফেরাস সালফেটের সাথে এর সম্পর্কটা ইউজ করে আবার ফেরাস সালফেটের মোল সংখ্যাটা বের করতে পারবো। আচ্ছা, এটা আমার কথা হয়তো বুঝো নাই, এই যে দেখো আমি আবার এখানে কিন্তু বলতেছি, মানে তোমার আমরা যেহেতু এই যে আমাদের যে ইনফরমেশন প্রশ্নে দেয়া আছে, H2C2O4 এর ইনফরমেশন দেয়া আছে। এখন একটা জিনিস এখানে খেয়াল করো, এটা এই কথাটা খুবই ভালোভাবে শোনো, যে আমাদের আয়রনের পরিমাণ বের করতে বলছে। সো আয়রনের পরিমাণের এর জন্য আমাদের K2Cr2O7
এর পরিমাণটা আমাদের জানতে হবে না, কারণ আয়রন মানে সরাসরি কার সাথে এখানে বিক্রিয়া আছে, পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে। সো আমরা যদি পটাশিয়াম ডাইক্রোমেটের পরিমাণটা জানতে পারি, তাহলে আমরা আয়রনের সাথে তার সম্পর্ক ইউজ করে ফেরাস সালফেটের পরিমাণটা বের করতে পারবো। এটা তো বুঝছো অন্তত। হুম। আচ্ছা, এখন আবার পটাশিয়াম ডাইক্রোমেটের পরিমাণ জানতে গেলে আমার কার সাহায্য নেওয়া লাগতেছে? H2C2O4 এর সাহায্য নেওয়া লাগতেছে, কারণ পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে H2C2O4 এর বিক্রিয়া আছে, এবং H2C2O4 এর তোমার মোল সংখ্যা কিন্তু প্রশ্ন থেকে বের করা যায়, বাকিগুলোর মোল সংখ্যা কিন্তু প্রশ্ন থেকে বের করা যায় না। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। মানে এখানে উল্টো দিক থেকে আর কি যাইতে হবে, যে ফেরাস সালফেটের পরিমাণ নির্ণয় করার জন্য আমার লাগতেছে K2Ca2O7 দ্রবণ, আবার পটাশিয়াম ডাইক্রোমেটের পরিমাণ বের করার জন্য লাগতেছে আবার H2C2O4 এর দ্রবণ। এই জিনিসটা আশা করি এটা বুঝছো। আচ্ছা, তো আমরা আগে এখান থেকে তাহলে কি বের করব? H2C2O4 এর মোল সংখ্যা। আচ্ছা, তো এটা কত হবে? 0.1 এস ইন্টু ভি কত? এটা লিটারে নেওয়া লাগবে 0.2। আচ্ছা, এটা এটা তো এমনি হয় 0.002। দাঁড়াও, আমি তারপরে ক্যালকুলেটরটা নিয়ে আসি। ওকে, তো এখন আমাদের এখন কার পরিমাণ লাগবে বলো তো? এখন লাগবে পটাশিয়াম ডাইক্রোমেটের পরিমাণ। ওকে, সো এখন এই যে এই বিক্রিয়া থেকে তাহলে 3 মোল H2C2O4 ইকুইভ্যালেন্ট 1 মোল K2Cr2O7। তো এ আছে এই যে কয় মোল? এ আছে তো হচ্ছে 0.002। তাহলে এটা এটা এখানে কত হবে? যখন এক বলবো তখন হবে 1/3, আবার 0.002 গিয়ে গুণ হবে, তাহলে 0.002/3। এটা আছে 6.67 ইন্টু 10^4 মোল। এটা আসে। ওকে, আচ্ছা, এখন উম এই পরিমাণে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট ইউজ করা হয়েছে। তো এখন এর সাথে আবার কার সম্পর্ক নেওয়া লাগবে? ফেরাস সালফেটের না? এই যে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে আবার ফেরাস সালফেটের। সো এটা আমরা নিব হুম। ক নম্বর থেকে, যে এখানে দেখো 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট সমান হচ্ছে 6 মোল ফেরাস সালফেট। সো আমরা এই সম্পর্কটা ইউজ করব, যে এই ম্যাথটা কিন্তু এই তোমার বোঝার মতো জিনিস আছে কিন্তু। So, 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট সমান হচ্ছে 6 মোল ফেরাস সালফেট। সো এটা আছে যত মোল, আচ্ছা এটা তো
এরপরে 6 দ্বারা গুণ হয়ে যাবে। এটা কত? এত মোল ফেরাস সালফেট। ওকে। আচ্ছা, এখন এইখানে যে আয়রনের পরিমাণ যে বের করব, এটা এখন কিভাবে করব? ফেরাস সালফেটকে ভাঙা লাগবে। হ্যাঁ। এরপর ও, এর এগুলো মনে নাই? আছে। হ্যাঁ, তো এরপর আমরা এই যে কি লিখবো এখানে? এ- মোল সংখ্যা হুম। গুণন এর ভর। হ্যাঁ, এখানে মানে তুমি লিখতে হবে যে মানে ফেরাস সালফেটকে যখন ভাঙাবা তখন হচ্ছে যে 1 মোল ফেরাস সালফেট সমান সমান হবে 1 মোল আয়রন। তো তাহলে মানে ফেরাস সালফেটের মোল সংখ্যা যা, আয়রনের মোল সংখ্যা তো তাই। সো এখন তাহলে আমরা যেহেতু মোল সংখ্যা যেহেতু জানি, সো এর ভর তো বের করতে পারবোই। তাহলে এটা কি হবে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে এই যে মোল সংখ্যা ইন্টু আণবিক ভর, মানে 55.85 আমরা যেটা কালকে ইউজ করছি। তো এটা আসে পয়েন্ট, এটা জানি আসে কত, 2234 গ্রাম। ম্যাথটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। এই ম্যাথটা প্র্যাকটিস করবা, কারণ এই ম্যাথে এই যে কার সাথে কার সম্পর্ক দিয়ে আমরা কোনটা বের করতেছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে। একটি নমুনা লোহার 2 গ্রাম পরিমাণের, আচ্ছা এখন এখানে ধরো যে একটা লোহার টুকরা আছে, এটা তুমি এমনিতে একটা ওজন মাপক যন্ত্রে এটা তুমি পরিমাপ করে দেখলে যে 2 গ্রাম, এখন এখানে বিক্রিয়া করে তুমি যে Fe2+ এর তুমি পরিমাণটা পাবা। এখন এখান থেকে তো Fe2+ এর পরিমাণ তো বের করতে পারবে। ধরো যে একটা একটা গ্রাম তো আসবে। এখন যদি 2 গ্রাম না হয় এই যে তোমার Fe2+ এর পরিমাণ, তাহলে এটা কি হবে? এটা অবিশুদ্ধ না, কারণ এখানে তোমার আয়রন বাদে অন্যান্য দ্রব্য এখানে যুক্ত আছে। তো এইটা তোমার বিশুদ্ধ কিনা, এখন এটা বের করার জন্য কি বের করতে হবে এটা তো বুঝছো? এটা হ্যাঁ, বুঝো নাই? বুঝছি। ওকে। এই যে বিশুদ্ধ কিনা বা তোমার ভেজালের পরিমাণ, এইখান থেকে একটা ম্যাথ শিওর আসবে এইচএসসি তে। ওকে, এখানে খেয়াল করো, একটি নমুনা লোহার 2 গ্রাম লোহার টুকরাকে সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এখন এখানে বিক্রিয়া এখানে কার কার মধ্যে হবে বলো তো? বলো, বিক্রিয়া এখানে কার কার মধ্যে হবে? আর সালফেট, পটাশিয়াম ডাইক্রোমেট। হুম।
আর এখানে মিডিয়াম হচ্ছে অ্যাসিড অবশ্যই, কারণ এটা অ্যাসিড দ্রবণে দ্রবীভূত ছিল। আচ্ছা, আমরা তো এটা অলরেডি, এটা তো আমরা অলরেডি তো করে আসলাম একবার। এটা আমরা কই করলাম? এই যে 1 নাম্বার প্রশ্নটাই তো এটা ছিল না? আচ্ছা, এটা আমরা দেখে দেখে লিখে দিই। সো এটা এখানে, এখানে কি ছিল? এখানে ছিল 7, এখানে ছিল 6, আর ক্রোমিয়াম সালফেট 7 অণু পানি, Fe2SO4 পটাশিয়াম সালফেট। তো এইখানে হচ্ছে ক্রোমিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট, ফেরিক সালফেট, আর ছিল 7 অনুপানি। এখন তো এগুলা তো দেখাইতে পারবা, এটা আমরা আগে একটু আগেই করলাম জন্য এখানে লিখে দিছি। ওকে, সো এখন এখানে তো দেখাই যাচ্ছে যে এর 1 মোল সমান এর 6 মোল। তাহলে 1 মোল এইটা সমান হবে 6 মোল ফেরাস সালফেট না? ওকে, সো এটা, এটা তোমার দেয়া আছে। এগুলো ম্যাথ আসলে খুবই সহজ, একবার তোমার কনসেপ্ট গুলো মাথায় ঢুকলে খুবই সহজ। আর আর না বুঝলে এই ম্যাথ জীবনও মানে চেষ্টা করে এগুলা বোঝা যায় না আর কি, এবং এগুলো তো মুখস্থ করে তো ইম্পসিবল। সো এটা কি হবে? এটা হচ্ছে S × V কত? 0.5। সো এটা 0.005। তাহলে 0.005 মোল পটাশিয়াম ডাইক্রোমেট হবে 6 × 0.005 মোল ফেরাস সালফেট, 6 × 0.005। সো এখন এখানে কি করা লাগবে? ফেরাস সালফেট ভাঙাই দিবা। ফেরাস সালফেটের 1 মোল সমান 1 মোল আয়রন। তো Fe2 এর ভর কত হবে? আমি আর ওইটা দেখাইলাম না, এটা তুমি পারবা এখন আশা করি। সো এটা হচ্ছে 1.6755। সো এখানে বিশুদ্ধ আয়রন আছে, এই যে বিশুদ্ধ আয়রনের পরিমাণ এত। আর লিখবা যে নমুনার ভর, নমুনার এই যে ভর দেওয়া কত, 2 গ্রাম না? তাহলে এই যে তোমার বাকিটুকু ওই কি আছে, বাকিটুকু অন্যান্য মিশ্রিত পদার্থ বা অন্যান্য ভেজাল পদার্থ আছে। তাহলে এখানে কি হবে? ওই নমুনা বিশুদ্ধ না। তো বুঝছো? হ্যাঁ। So, একটু পরেই এখানে ম্যাথ আসবে যে এখানে ভেজালের পরিমাণ, মানে তোমার ভেজালের পরিমাণ শতকরাতে প্রকাশ করতে হবে। সো এটা আমরা আসলে কিভাবে করব? এখানে ভেজালের পরিমাণ তোমার 2 থেকে বিশুদ্ধ লোহা বিয়োগ করে দিবা। তাহলে এটা কি বলতো? এটা হচ্ছে ভেজাল না? এই যে এইটুকু তো ভেজালের পরিমাণ, 2 থেকে বিশুদ্ধ লোহা বিয়োগ করে দিলে ডিভাইড বাই নমুনার ভর ইন্টু 100%। এটা হবে ভেজালের পরিমাণ শতকরা এককে। সো এখন তো এগুলা এই বের করতে পারবা। সো এখানে ভেজাল হবে 16.225%। মানে যদি এটা জিজ্ঞেস করে আর কি ভেজালের পরিমাণ, তোমার যে তোমার ভেজালের পরিমাণ ডিভাইড বাই নমুনার ভর ইন্টু 100%। ওকে, এই বুঝছো এটা? এখন তোমার যদি এই নিয়মটা মাথায় না আসে, এখন তুমি যদি ঐকিক নিয়মে করতে চাও, তাহলে এটা, এটা কি হবে? 2 গ্রামে ভেজাল এই কতটুক, 2 - 1.6755 না?
তোমার এইটুকু হচ্ছে ভেজাল। তো 1 গ্রামে ভেজাল হচ্ছে, আর 100 গ্রামে কত। এখন দেখো, এই জিনিসটা সেম আসতেছে না? এই যে আমরা যেটা করলাম, এটা তো সেম। হ্যাঁ, হ্যাঁ। বুঝছো? ওকে, সো এখানে যেটা আসবে এটাই হচ্ছে তোমার ভেজালের শতকরা এককে অ্যান্সার। সো এগুলা ম্যাথ একটা অবশ্যই আসবে ভেজালের পরিমাণ নির্ণয় করা। এই যে যেমন এই ম্যাথটা, এটা হচ্ছে রাশি বোর্ড 19-এর, এখানে বলছে যে ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করা যাবে কি না। ওকে, সো এটা কার কার মধ্যে এটা বিক্রিয়া হবে? এটা বিক্রিয়া হচ্ছে লোহা, সালফিউরিক অ্যাসিড আর KMnO4। তাহলে বিক্রিয়া কার কার মধ্যে হচ্ছে এখানে? বিক্রিয়া হচ্ছে ফেরাস সালফেট, KMnO4 এবং সালফিউরিক অ্যাসিড। এবং এই বিক্রিয়া আমরা অলরেডি অনেকবার সলভ করে আসছি। এই বিক্রিয়া তোমার খাতায় তো আছে না? এই বিক্রিয়া সলভ করা ফেরাস সালফেট আর পটাশিয়াম হ্যাঁ, পারম্যাঙ্গনেটের মধ্যে। আচ্ছা, এগুলা বলো তো, এখানে এই সমতাকৃত সমীকরণটা বলো। মানে আমি তোমাকে মুখস্থ বলতে বলতেছি না, এটা খাতা দেখে দেখে যে বলো। এটা তো তুমি এই পরীক্ষার ও খাতায় তো এটা বের করে দেখাবা। এখন আমরা এটা আর আর এগুলা করবো না, কারণ এগুলো অলরেডি অনেকবার করা হয়ে গেছে। এইখানে এইখানে কি উৎপন্ন হবে? এখানে বোঝাই যাচ্ছে পটাশিয়াম সালফেট, ফেরিক সালফেট, আর কি আসবে? ম্যাঙ্গানিজ সালফেট, আর আসবে পানি। সো পানি আসবে 4 অণু মেবি। আচ্ছা, যাই হোক, এখন সমতাকৃত সমীকরণটা বলো খাতা দেখে দেখে, না হলে তো বুঝতেছি। প্রথমে আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তারপর 4 অণু সালফিউরিক অ্যাসিড, হুম। তারপর 5 ফেরাস সালফেট। ও আচ্ছা, 4 অণু সালফিউরিক অ্যাসিড আর 5 অণু ফেরাস হুম, সালফেট। হুম। তো এইখানে 4 আর হচ্ছে যে 5 অণু ফেরাস সালফেট। এগুলো পরীক্ষা খাতা বের করে দেখাইতে হবে, কিন্তু এগুলো এমনি লিখলে হবে না। আছে এরপর? এরপর হচ্ছে MnSO4, এটা ঠিক আছে। হুম। 4 অণু পানি, ওটাও ঠিক আছে। তারপর আছে 5/2, এটা কি? কোনটা এটা? ফেরাস সালফেট। এইটা? ফেরাস সালফেট না? এটা ফেরিক সালফেট, ফেরিক সালফেট, ফেরাস সালফেট। হুম, 5/2। হ্যাঁ, সো এটা যদি 5/2 হয়, আর এইখানেও আর মেবি হাফ আছে না? হুম। এগুলো, এটা বোঝাই যাচ্ছে এখানে হাফ হবে, কারণ এখানে পটাশিয়াম একটা, এখানে দুইটা চলে আসছে, তো এখানে হাফ হবে। এরপর এই এই দুই দ্বারা লসাগু করে সবাইকে গুণ করে দেওয়া লাগবে না? হ্যাঁ, এগুলা মানে বের করে দেখাইতে হবে। পটাশিয়াম সালফেট 5, এরপর এটাও 2 দ্বারা গুণ হবে, এটাও 2 দ্বারা গুণ হবে। ওকে, সো এটা আছে আমাদের সমাধানকৃত সমীকরণ। এটা পরীক্ষা খাতায় বের করে দেখাবা। ওকে, এখন এটা যে মানে তোমার যখন ডিরেক্ট এই যে প্রশ্ন বলবে, যেমন এই প্রশ্নের যেটা গ নম্বরে আসছে আয়ন রিলেটেড পদ্ধতিতে সমাধান করতে বলছে, তখন তুমি পুরোপুরি যেভাবে লিখতে হয় ওইভাবে লিখবে, যে এখানে জারক এটি,
বিজারক এটি, জারণ অর্ধবিকৃতি নিম্নরূপ, বিজারণ অর্ধবিকৃতি নিম্নরূপ। তারপরে 1 নং সমীকরণের সাথে এত গুণ করে 2 নং সমীকরণের সাথে যোগ করে পাই। তারপর প্রয়োজনীয় দর্শক আয়ন যুক্ত করে পাই, এইসব লিখবা। আর এখানে মানে যখন এটা অন্য একটা, এটা তো অন্য একটা ম্যাথের পার্ট। সো তুমি এটা যত শর্টকাটে, শর্টকাট না আসলে এখানে তো কোনো শর্টকাট নেই, মানে মানে যত কম সময়ে কম লিখে যে করতে পারো তোমার জন্য তত ভালো। ওকে। সো এখন এইখানে কার পরিমাণ নির্ণয় করতে হবে? লোহার। সো লোহার পরিমাণ মানে আমাদের ফেরাস সালফেটের পরিমাণ জানতে হবে। সো ফেরাস সালফেটের পরিমাণ জানতে গেলে আমাদের KMnO4 এর সাথে সম্পর্ক লিখতে হবে। সো এটা হচ্ছে 2 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট 10 মোল ফেরাস সালফেট। আচ্ছা, তো তাহলে এখানে তো অবশ্যই KMnO4 এর এখানে পরিমাণ তাহলে দেয়া আছে। তাহলে KMnO4 এর এখানে মোল সংখ্যা এই যে কত হবে, 0.3 মোলার। আর হচ্ছে যে 15.3 ইন্টু 0.015। আচ্ছা, এই চ্যাপ্টার কিন্তু আজকে শেষ করে দিব। এরপরে এরপরে তুমি নিজে প্র্যাকটিস করবে, এবং সমস্যা তো থাকবে অবশ্যই। মানে সমস্যা তো থাকবে বলতে তুমি প্র্যাকটিস করতে গেলে আহ, এখন মানে বোর্ডে যে যে টাইপের ম্যাথ আসে সবগুলোই কভার করানো হয়েছে। এবং আমরা 2টা টপিক বাদ দিব, কারণ এগুলা আমাদের শর্ট সিলেবাসে নাই। সো এগুলা থেকে প্রশ্ন আসবে না, সো এগুলা এখন পড়ে লাভ নাই। সো তুমি এগুলো রিভিশন দিয়ে রাখবা। আর তোমার রসায়ন পরীক্ষা যেহেতু 17 তারিখ, আর আমার 13 তারিখে এক্সাম আছে, এরপর 13 তারিখে এক্সাম হয়, একবারে 23 তারিখে একটা এক্সাম আছে, তো মাঝখানে বড় একটা গ্যাপ আছে। সো ওই সময় আমরা এটা রিভিশন দিব, প্লাস একটা নতুন চ্যাপ্টারও পড়বো। সো এগুলো তুমি প্র্যাকটিস করে রাখবা। কোনো সমস্যা হলে আমরা তখন সলভ করবো, প্লাস এগুলো রিভিশন দিব। ওকে। সো এখন এইখানে উম, এর 2 মোল সমান এত, তাহলে এর এত মোল সমান ×10⁻² ইন্টু, এটা আসে কত, 5